হ্যাঁ, 21 জুন পর্যন্ত এক্সটেন্ড করেছে, 18 তারিখে রেখেছে রেগুলার বেঞ্চে। আজকে মহামান্য প্রধান বিচারপতি না থাকার জন্য তার অ্যাসাইনমেন্ট যার ছিল ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি হরিশ টান্ডনজি এবং মাননীয় বিচারপতি হিরণময় ভট্টাচার্য, এদের বেঞ্চ এবং লাইভ প্রপার্টি মানুষের অগ্রাধিকার দিয়েছেন। এবং যে কমপ্লেনগুলো হয়েছে, রাজ্য জুড়ে প্রায় 10,000-এর মতো কমপ্লেন হয়েছে। সবচেয়ে বেশি কমপ্লেন হয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কোচবিহার জেলায়। এর বাইরেও সমস্ত জেলায় কম বেশি কমপ্লেন রয়েছে। আপনার পশ্চিম মেদিনীপুর জেলা, বীরভূম জেলা, এরকম প্রচুর কমপ্লেন অভিযোগ অন্যান্য জেলাগুলোতেও আছে। এবং সব জায়গায় একটা থ্রেটনিং চলছিল যে 19 তারিখে কেন্দ্রীয় ফোর্স চলে গেলে তারপরে মৃত্যুর মিছিল হবে 21 সালের মতো, সরাসরি হুমকি দেওয়া হচ্ছিল। এবং সেই কারণে আমরা উদ্গ্রীব ছিলাম। আর কেন্দ্রীয় যে ফোর্স আছে এরা ইলেকশন কমিশনের অর্ডারে আছে, এবং যেহেতু ইলেকশন কমিশন অর্ডারটা এমসিসি চলাকালীনই দিয়েছিলেন, তাই 19 তারিখ ছিল লাস্ট। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তারা যাতে বেরিয়ে যেতে চলে যেতে পারেন, সেই জন্য তিনি নবান্ন থেকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন স্কুল ছাড়তে হবে। স্কুলে থাকলেন, কোন বাড়িতে থাকলেন সেটা নিয়ে তো আমাদের বিরোধী দলের বা বিরোধীদের মাথা ব্যথা বা জনগণের মাথা ব্যথা নয়। থাকার দায়িত্বটা রাজ্য সরকারের। তারা যেখানে খুশি রাখুন, স্কুলও চালু রাখুন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ধমকিটা গোটা রাজ্য জুড়ে চলছিল যে 19 তারিখে কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, তারপরে আবার 21 সালের মতো আমাদেরকে বা পঞ্চায়েত নির্বাচনের মতো আবার ব্যাপকভাবে অত্যাচার আমরা করব। কেন্দ্রীয় বাহিনী থাকা অবস্থাতেই প্রায় 8-10 হাজারের বেশি কমপ্লেন হয়েছে। মেল করে থানা তো অনেক জায়গায় কমপ্লেন নেয়নি, পরে অবসরকালীন বিচারপতি মাননীয় কৌশিক চন্দ্রের বেঞ্চ ডিজিপির 2টো মেল আইডি দিয়ে বলেছিলেন কমপ্লেন করতে, তাতেও কয়েক হাজার কমপ্লেন নথিভুক্ত হয়েছে। এবং ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন জায়গায় যে শেল্টার করা হয়েছে, তার মধ্যে আমি অনেকগুলো শেল্টার ইতিমধ্যে ভিজিট করেছি এবং পার্টির পক্ষ থেকে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে তাদের লাইভলিহুডের জন্য পাশে দাঁড়ানোর ব্যবস্থা করেছি। আমি এরকম প্রায় 2,5-3 হাজার ঘর ছাড়া আক্রান্ত মানুষকে সেবাদান পর্যন্ত করেছি। তা সেক্ষেত্রে আজকে আমি বাধ্য হয়ে সোমবার দিন ফাইল করেছিলাম, অন্য অনেকে করেছিলেন। আবার একটা পিটিশনও ছিল যে স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেওয়া হোক। সে করতেই পারে যে কেউ। সব মিলিয়ে আজকে প্রধান বিচারপতি মহোদয়ের বেঞ্চে এটা 1 নম্বরে ছিল। তিনি না বসার জন্য তার যে অ্যাসাইনমেন্ট যিনি পেয়েছিলেন তিনি লিভ গ্র্যান্ট করেন, এবং তিনি এবং তার যে সহযোগী মাননীয় বিচারপতি ছিলেন তারা হিয়ারিং করার পরে তারা মানুষের প্রপার্টি, অ্যাসেট এটাকে অগ্রাধিকার দিয়ে 21 তারিখ পর্যন্ত সেন্ট্রাল ফোর্স থাকবে এক্সটেন্ড করেছেন। এবং 18 তারিখে রেগুলার বেঞ্চে এই মামলার হিয়ারিংয়ের জন্য বলেছেন। এবং সাথে সাথে যত অভিযোগ হয়েছে থানা স্তরে এবং ডিজিপি স্তরে ফিজিক্যালি বা মেলের দ্বারা, সমস্ত অভিযোগের একটা অ্যাকশন টেকেন রিপোর্ট এজিকে ডাইরেকশন দিয়েছেন জমা দেওয়ার জন্য। এবং এটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকবে। আমরা চাই যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এখানে আরও বেশ কিছুদিন থাকুক এবং প্রত্যেকটা অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক। এবং যারা বাড়ির বাইরে আছে, প্রায় 5-6 হাজার 7 হাজার মতো মানুষ বাড়ির বাইরে আছে, কেউ আত্মীয়র বাড়িতে, কেউ অন্য রাজ্যে, কিছু শেল্টার শিবিরে, বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে বা অন্যান্য জায়গায়, আশ্রমে অনেক জায়গায় আছেন, অতিথিশালায়, তারা যাতে নির্ভয়ে বাড়ি ফিরতে পারেন সেই ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হোক, এটা আমরা চাইছি। এবং ভারতীয় জনতা পার্টির যারা জেলা স্তরে কার্যকর্তা আছেন বা যারা গত নির্বাচনে লড়েছিলেন, যাদের এলাকা সাফার করেছেন, তারা প্রত্যেকে চেষ্টা করছেন আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের শাসক দলের দ্বারা আক্রান্ত প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর আমার যেটুকু সীমাবদ্ধ ক্ষমতা আছে, অসীম ক্ষমতা নেই, তার মধ্যে আমি দাঁড়ানোর চেষ্টাও করেছি। আমি তাদের এলাকা পর্যবেক্ষণও করেছি, লিগ্যাল ব্যাটলও করেছি। ভবিষ্যতে সাংবিধানিক দায়িত্বে যারা আছেন তাদের কাছে নিয়েও আমি আক্রান্ত মানুষজনকে নিয়ে পৌঁছানোর চেষ্টা করব।
একুশের পোস্টপল 21-এর যে বিধানসভা সেই একই কায়দায় তো দেখা যাচ্ছে, মানে সেম পোস্টপল ভায়োলেন্স। এবারে কায়দাটা একটু অন্যরকম। 21-এ 57 ডেথ হয়েছিল, এবারে ডেথ নেই, ইনজোর্ড প্রচুর, কিন্তু এবারে যেটা ভয়ঙ্করভাবে করা হয়েছে, বাজারে দোকানগুলো বন্ধ রাখা হয়েছে। ভারতীয় জনতা পার্টির সমর্থক বা যে বুথে ভোট পায়নি সেই বুথে এক কথায় বলা যেতে পারে হিন্দুদের দোকানগুলো বন্ধ রাখা হয়েছে, এবং মুসলিমদেরও আছে যারা আইএসএফ করেছেন বা বিজেপির সংখ্যালঘু মোর্চায় ছিলেন, এজেন্ট হয়েছেন, তারাও আমাদের শিবিরগুলোতে অনেক মুসলিম লোকজনও আছে। এরা চাইছে যে রাজ্যের একটা বড় অংশে যাতে আগামী দিনে বিরোধীদের কোনো অস্তিত্ব না থাকে। এবারে যেটা করছে সেটা মধ্যযুগীয় বর্বরতার মতো। রেশন বন্ধ করেছে, কয়েক হাজার লোকের রেশন তুলতে দেয়নি এই সপ্তাহের রেশন। ইলেকট্রিকের লাইন কেটেছে, ট্রান্সফরমার ফেলে দিয়েছে, এরকম বেশ কয়েকটা গ্রাম পাড়া রয়েছে। আর টোটো অটো চালাতে দিচ্ছে না বিভিন্ন রুটে, এই টালিগঞ্জ যাদবপুর সহ এরকম 150-200 জায়গা থেকে আমরা কমপ্লেন পেয়েছি টোটো অটো চালাতে দিচ্ছে না। আর দোকান যদি বন্ধ হিসাব ধরেন তাহলে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে, বাদুড়িয়া থেকে শুরু করে, কোচবিহারের তুফানগঞ্জের রামপুর বাজার থেকে, দিনহাটার বেশ কিছু জায়গা থেকে শুরু করে, ক্যানিংয়ের বেশ কিছু জায়গা, জয়নগর কুলতলির বেশ কিছু জায়গা, সব মিলিয়ে আপনার প্রায় 1,500-2 হাজার দোকানদারকে এখনও পর্যন্ত তাদের দোকান খুলতে দেওয়া হয়নি, ব্যবসা করতে দেওয়া হয়নি। এবং এই ঘটনা এই বিধাননগরে আমি বসে আছি, এর পাশেই ভাঙড়ের চন্দনেশ্বরে, এটা কলকাতা পুলিশের আওতাধীন, সেখানে এমনকি একজন কুয়াক ডাক্তারের তার ডিসপেন্সারি বন্ধ করা হয়েছে, তার ওষুধ দোকানও পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে। বলছি, মানিকতলা বিধানসভার উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে প্রার্থী ঘোষণা করলেন। যাকে প্রার্থী করা হলো তার মেয়ে শ্রেয়া পাণ্ডে, তিনি অনেকটা অভিমানী, মা কেন প্রার্থী হলেন সেটা নিয়ে। এই দ্বন্দ্বটা কি ভোট বাক্সে প্রভাব ফেলবে? না, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না। ওটা কমপ্লিটলি তৃণমূল কংগ্রেসের নিজস্ব ব্যাপার, কাকে প্রার্থী করবেন আমি এটা নিয়ে মন্তব্য করতে যাব না। কিন্তু নবান্নে বসে দলীয় তিনি এটা করেন, এটা করার পরেও তিনি 45% ভোট পেয়েছেন, আমরা 39% ভোট পেয়েছি। পশ্চিমবাংলার একটা বড় অংশের লোক এটা মেনে নিয়েছে, অসুবিধা গিয়েছে। তিনি এটা আজকে নতুন নয়। আমি যখন মৌসুম বেনজির নূরকে নিয়ে এসেছিলাম জয়েন করাতে, দেখা করাতে, বললো আমি এখানে জয়েন করিয়ে দিচ্ছি। আমি ছিলাম সাক্ষী, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মৌসুমকে জয়েন করানো। আমি দেখা করতে নিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে ওখানে দেখা করার পরে উনি সুব্রত বক্সিকে বলবেন যে তৃণমূল ভবনে জয়েন করাতে। উনি আমার সামনেই বললেন যে আমি এখানেই জয়েন করিয়ে দিচ্ছি। ওইখানে তিনি নিচে বেরোনোর সময় দাঁড়িয়ে হলো গনি খানের পরিবারের একজন সদস্য আমাদের দলে এলেন। আগে আবু হাসেম খান চৌধুরী ছিলেন, লেবুবাবু, আরেকজনকে আমরা পেলাম, আমরা শক্তিশালী হলাম। তো এটা উনি করেন এবং পশ্চিমবাংলার লোক এটা মেনে নিয়েছে। মেনে নিয়ে ওনাকে ভোট দেন, অনেকে দেন না, অনেকে ভোট দেন। অতএব এটা যখন মানুষ মেনে নিয়েছে তখন এটা নিয়ে আমার আর সমালোচনার কথা কিছু নেই। শুভেন্দুদা, গতকালকে আরেকটি নজিরবিহীন ঘটনা দেখা গেল, তিনি প্রশাসনিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মূলত দুটি তার উদ্বেগের প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যে তার বৈঠকের সব তথ্য বাইরে পাচার হয়ে যাচ্ছে, আমার কাছে আছে, অন্যদের কাছে আছে, এখনো আছে। উনি ভাবছেন না 29-12 হয়েছে বা উনি 45%, আমরা 39% ভোট পেয়েছি, থামেনি, এখনো আসছে। ওনার মিটিংয়ে যা যা হয়েছে সব আমি জানি তথ্য। কাঁথিতে তো আপনার ঠিকানা, সেই সময়তে কাঁথিতে আমি একা থাকি না, কাঁথিতে আরো অনেক লোকজন থাকে। তা উনি উনার একজন রাষ্ট্রমন্ত্রী ওখানে থাকেন, উনি যেদিন বলবেন আমার কাছে যায় সেদিন আমি উত্তর দেবো। তা উনি ক্লিয়ার করে বলুন। তিনি জানেন না মনে হয় যে ওনার যা বিদ্যা বুদ্ধি, উনি তো নিম্ন মেধার, কাঁথির লোকজন পড়াশোনায় অনেক হাই কোয়ালিটি। ওখানে বাড়িতে বাড়িতে গ্র্যাজুয়েট পাবেন, মাস্টার ডিগ্রি পাবেন। কাঁথির রাধা বিনোদ নাথ সহ অনেকেই ইউরোপে থাকেন, পড়াশোনা মানে পড়ান, লেকচারার। অনেক ডাক্তার বিদেশে থাকেন। তা আপনার কাঁথির কাছে একজনের বাড়ি আছে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, যিনি কংগ্রেস অধিবেশনে অপমানিত হয়েছিলেন, খালি পায়ে বেরিয়ে গিয়ে অবিভক্ত পরগনা, অবিভক্ত মেদিনীপুরে ট্যাক্স বিরোধী বন্ধ আন্দোলন করেছিলেন। এবং একমাত্র হিন্দু মানুষ, মানে হিন্দুদের প্রথা আছে তো, মানে বৈষ্ণব ছাড়া অন্যদের দাহ করতে হয়, ওনাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল।
উনার নামে আপনার কলকাতার রাস্তাও আছে, দেশপ্রাণ শাসমল রোড। অর্থাৎ তিনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে পারেন, কারণ তিনি আমার কাছে হেরেছেন, যন্ত্রণা আছে। 1956টা বেড়ে 8,000-এর কাছাকাছি গেছে। তারপরে আমার জেলাতে কার্যত শূন্য করে দিয়েছি উনার পার্টিকে আমি। 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড আছে। তা সব মিলিয়ে উনি কিছুতেই না পারছেন ভোটে আমাকে হারাতে, না পারছেন ব্যক্তিগতভাবে আমাকে থামাতে। এই কারণে উনি রাগ, হিংসা আর প্রতিহিংসার বশবর্তী হয়ে এগুলো করছেন। কিন্তু কাঁথিকে দয়া করে অপমান করবেন না। কাঁথি লবণ সত্যাগ্রহের জায়গা, কাঁথিতে পিছাবনি আছে, যে জায়গাটা আপনি ভূমি রাজস্ব দপ্তরের রেকর্ডে পাবেন না, কারণ ওখানে আন্দোলনকারীরা পিছায়নি, ব্রিটিশ পিছিয়ে গেছিল, তাই জন্য নাম হয়েছিল পিছাবনি। মমতা ব্যানার্জির পরিবারের কেউ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণও করেননি, জেলও খাটেননি। আমার পরিবারের বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামে আন্দোলনে ছিলেন এবং ব্রিটিশের জেলও খেটেছেন। উনার রাজনৈতিক জীবনের অনেক আগে আমার পিতৃদেব শিশির অধিকারী 70 সাল থেকে ভোটে জিতছেন, 82 সাল থেকে বিধায়ক। তা স্বাভাবিকভাবে তিনি এই ধরনের কথাবার্তাগুলো যত বলবেন তত অন্তত আমার এলাকাতে উনি নিশ্চিহ্ন হয়ে যাবেন এবং মানুষ তত বেশি করে আমার সঙ্গে থাকবেন। আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে উনি হলদিয়ায় গিয়ে আমাকে আক্রমণ করেছিলেন, তাই হলদিয়ায় 21,000 ভোটে ওনার প্রার্থী হেরেছেন। ওনাকে আমি ধন্যবাদ জানাবো। উনি কাঁথি শহরে হেঁটেছিলেন, সেই জন্য কাঁথি শহরের প্রায় সব ওয়ার্ডে বিজেপি প্রার্থী এগিয়ে আছে এবং দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে প্রায় 20,000 লিড বিজেপি পেয়েছেন। আমি ওনাকে বলবো বারে বারে আপনি আসুন এবং আমাকে আক্রমণ করুন, এতে আমার ভোট ব্যাংক আমার এলাকায় বা আমার নির্বাচক মণ্ডলী আরও বেশি করে আমার সঙ্গে এগিয়ে আসবে। শুভেন্দুবাবু, কেন্দ্রীয় বাহিনী থাকার আজকে যে হাইকোর্ট থেকে একটি এক্সটেনশন পাওয়া গেল, সেই দিনকেই দেখা যাচ্ছে জগন্নাথ সরকার, আপনাদের রানাঘাটের বিজেপি প্রার্থী, তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, ভোটে তাদের সঙ্গে তৃণমূলের যোগসাজশ ছিল, এরকম অভিযোগ করছেন জগন্নাথ সরকার। আমি তো কারোর সম্পর্কে মন্তব্য করি না। আপনারা অনেক সময় চালিয়ে দেন, আমি অমুক লোককে ইঙ্গিত করে বললাম, তমুক লোককে ইঙ্গিত করে বললাম। আমি দলের ভিতরে কোনো কথা প্রকাশ্যে বলি না। আমি খুব ডিসিপ্লিন লোক। আমি কলেজ লাইফে এনএসএস করেছি, আমি কংগ্রেস করেছি যখন, তখনও কংগ্রেসের কথা বাইরে বলিনি। কংগ্রেসে উপদল চলে, আপনারা জানেন। আমি তৃণমূল যতদিন করেছি, কোনো দিন আমার ভাইপো এত হাত ধুয়ে আমার পিছনে লেগে থাকতো, মুকুল রায় লেগে থাকতো, তা আমি কোনো দিন প্রকাশ্যে একটা কথাও কোনো দিন বলিনি। আমি ভারতীয় জনতা পার্টি করি, তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না, কেউ তিরস্কারও দিতে পারেন, অনেক অনেক কিছু পোস্টও করতে পারেন, তির্যক মন্তব্য করতে পারেন। ভালো হলে নিজেদের ক্রেডিট দেন, খারাপ হলে আমার ঘাড়ে চাপান। কিন্তু আমি কখনোই আমার দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলতে চাই না। কেন্দ্রীয় বাহিনী এসেছিল নির্বাচন কমিশনের অর্ডারে এবং তাদের স্বতন্ত্র ভূমিকা এখানে ছিল না। তারা নিয়ন্ত্রণ ছিলেন রাজ্য পুলিশের হাতে। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় বাহিনীর অন্য সময় আসা, যেটা উত্তর পূর্বাঞ্চলে স্পেশাল অ্যাক্ট ছিল, যে একটা পরে উঠে যায় আবার পরে মণিপুরে সেটা চালু হয়েছে, সেই অ্যাক্টের আওতায় বা কাশ্মীরে যে পাওয়ারটা ছিল, সেই পাওয়ারটা তো এখানে কেন্দ্রীয় বাহিনীর হাতে ছিল না। কেন্দ্রীয় বাহিনীর কিওয়ার্ডটিও নিয়ন্ত্রণ করেছে রাজ্য পুলিশের লোকেরা। তাই আমি আমার সম্মানীয় কলিগ, আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভোটে জিতেছেন 1,84,000 ভোটে, এবং বিশিষ্ট শিক্ষক সম্মানীয় জগন্নাথ সরকারের কোনো মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের কাছে আমি কোনো মন্তব্য করব না। আমি নিজেও আমার কিছু বলার থাকলে আমার ফোরাম আছে, সেখানে আমি বলি, এবং আমার সে বলার সুযোগ রয়েছে। কারো মাধ্যমে যেতে হয় না, সরাসরি বলার সুযোগ রয়েছে। তাই আমি প্রকাশ্যে এসবের মধ্যে নেই। উপনির্বাচনের প্রস্তুতি, যেহেতু 10ই জুলাই উপনির্বাচন এবং তৃণমূলের তরফে প্রার্থী নাম প্রায় ঘোষণা করে দেওয়া হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আপনারা যেহেতু প্রধান বিরোধী দল, রাজ্য সভাপতিকে কেন্দ্রীয় মন্ত্রী করে দেওয়া হয়েছে, রাজ্য বিজেপি কতটা প্রস্তুত এই চার? আমি এটা নিয়ে একদমই কোনো মন্তব্য করব না। তার কারণ আপনাদের একটা জিনিস ভুল হচ্ছে, যে প্রার্থী নির্বাচন প্রচার কৌশল
এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে। ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে। আমি রাজ্যের কোর কমিটির সদস্য, 15 জন না 18 জন আছে। সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে, সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো, অনেক সময় সাইলেন্ট থাকি, আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি, আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না, উত্তর দেওয়ার চেষ্টা করি। তা সেখানেই বলবো, কিন্তু আমি এটা নিয়ে সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না, সংগঠন করে। এটা নিয়ে জানতে গেলে আমাদের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে জানতে হবে, যিনি প্রত্যেক দিন সাংবাদিকদের সামনে থাকেন। এটা নিয়ে জানতে গেলে কনসার্নিং জেলার যারা সভাপতিরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে হবে। আমার কাছে এবারে আমার রোলটা কি হবে, 4 জায়গায় প্রার্থী হওয়ার পরে পার্টির স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে, আমি আমার নিজের গাড়িতে, আমি তো সরকারি গাড়ি চড়ি না, আর পার্টি থেকেও তেল নিই না, আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায়, পেট্রোল পাম্পটা আছে, কয়েক লক্ষ টাকা রোজগার আছে, বৈধ রোজগার, সেই তেল ঢুকিয়ে আমি যাব। আর যদি রায়গঞ্জে প্রচারে যেতে হয়, ফিরতে পারবো না, ওখানে থাকতে হবে। তাহলে মালদাতে হোটেল ভাড়াটাও আমি নিজে পেমেন্ট করে থাকবো। এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই। সংগঠিত করার কাজটা আমার নয়, কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা, তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাময়িকভাবে রাজনীতি থেকে বিরতি নিয়েছেন। অনেকে বলছেন মানিকতলার উপনির্বাচনের প্রার্থী কে হবেন তা নিয়ে দ্বন্দ্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি কেউ, ধরুন আমারও যদি কোনো এতদিন কন্টিনিউয়াস প্রচার করলাম, আমারও যদি মনে হয় যে দুদিন আমি বেড়াতে, তো আমি যাই না, আমার নিজস্ব কোনো কাজ আছে বা আমি কোথাও একটা যাব, আমি সনাতনে বিশ্বাস করি, কোনো মন্দিরে পুজো দিতে গেলাম, উড়িষ্যাতে এতদিন পরে সরকার হয়েছে, জগন্নাথ দেবের দর্শন করতে গেলাম, সেটা তো আমি বলে যেতে পারি। উনি সোশ্যাল মাধ্যমকে এখন সবাই ব্যবহার করেন, উনি করেছেন, ওনার ওটা ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার এটা নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না, আর কাল্পনিক প্রশ্নেও আমি যাব না। আমাকে যা বলতে হবে সবটাই আন্দাজ করে বলা উচিত না। ওনাদের মধ্যে কি হচ্ছে, কেন তিনি বিশ্রাম, মানে লাগাতার প্রচার হয়তো করেছেন, ভোট সামলেছেন, তার জন্য উনি যাচ্ছেন, না ওনার চোখে একটা সমস্যা আছে সেটার জন্য চিকিৎসার জন্য যাচ্ছেন, না কিছুটা বিরতি নিচ্ছেন, আবার নতুন করে ভাববেন, না অন্য কিছু, এগুলো যেটাই আমি বলি না কেন এটা আন্দাজে বলা হবে, এর কোনো প্রামাণ্য যুক্তি আমার কাছে থাকবে না। তাই কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা ঠিক। সুরেন্দ্রবাবু, যে কথা বলছিলাম যে কলকাতার বিভিন্ন আবাসনে কোথাও দেখা গেছিল অটো মিছিল, কোথাও দেখা গেছিল আবর্জনা ফেলে দেওয়া হচ্ছিল গেটে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষমা চাইলেন কাউন্সিলর, অটো নিয়ে আবাসনের ভেতর বিজয় মিছিল করা। এই যে একবার বিজয় মিছিল করা হলো অটো নিয়ে আবাসনের মধ্যে, এবারে আবার মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষমা চাওয়া হলো, কিভাবে দেখছেন এটা? না, এটা মুখ্যমন্ত্রীর প্রশ্রয় হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী এই কালচারটা 2013 সাল থেকে শুরু করেন। 11 সালে মুখ্যমন্ত্রীর ভূমিকা যথেষ্ট ইতিবাচক ছিল। আমি ওনার সহযোগী ছিলাম, আমি প্রচারক ছিলাম। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর পরে সবচেয়ে বেশি সভা আমি করেছিলাম 11 সালের বিধানসভা ভোটে। আমি সেই সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে পরিষ্কার, আমি মহাকরণে তখন তিনি বসতেন, বলতে শুনেছি, এবং আমাদেরকেও তিনি বলেছেন যে একটা বড় অংশের মানুষ বামফ্রন্টকে ভোট দিয়েছে, তাদেরকে আমাদের পক্ষে আনতে হবে। তাই আমরা যেটা বলেছি, বদলা নয় বদল চাই, সেটা করতে হবে। কিন্তু 13 সালে আমি নিজে দেখেছিলাম, যখন বিজ্ঞান ভবনে আমাদের অর্থ কমিশনের সভায় গেটে যখন ভাই ঋতব্রতর নেতৃত্বে হামলা হলো মুখ্যমন্ত্রীর উপরে, অমিত মিত্রর উপরে, সুব্রত মুখার্জির উপরে, সেই সময় সেই রাত্রেই নির্দেশ এসেছিল সমস্ত পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দাও সিপিএমের। এক রাত্রে 3500 পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং 13 সাল থেকে সমানে এই কালচারটা চলছে, এবং বিরোধীদের জব্দ করো, বিরোধীদেরকে হেনস্থা করো, যত রকম পারো করো,
এবং 21 সালের পরে লাগাতার 1 বছর আমার বাড়ি আক্রান্ত হয়েছে, যেখানে আমি সপ্তাহে 1-2 দিন থাকি কিনা, মানে নাইট স্টে করার জন্য রাতে থাকি কিনা খুব সন্দেহ আছে। সেটা আক্রান্ত হয়েছে এবং আমার মা বাবা সিনিয়র সিটিজেন, তারা ভীষণভাবে আক্রান্ত হয়েছেন। সারা রাত্রি ওই ডিজে বক্স বাজানো হয়েছে এবং আমি বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ এনে যে 500 মিটার পর্যন্ত ওই সমস্ত ব্যান্ড বা স্বাভাবিক সুস্থ জীবনযাপন করার জন্য 87 বছরের ফাদার এবং 76 ইয়ার্স ওল্ড মাদার, তাদেরকে সেভ করার জন্য, মানে শান্তিতে থাকার জন্য আমাকে ব্যবস্থা নিতে হয়েছে। আমি নিজেও ফিল করেছি, আমি নিজেও আক্রান্ত। এবং যেভাবে নির্বাচনে 6ষ্ঠ দফার ভোটের আগে কোলাঘাটে আমার রেন্টাল হাউসে উইদাউট দ্য কনকারেন্স অফ দি ইসিআই এবং আপনার ভিডিওগ্রাফি না নিয়ে আক্রমণ করেছেন অ্যাডিশনাল এসপি নিখিল আগরওয়ালের নেতৃত্বে, তাতে তো আমি নিজেই আক্রান্ত হয়েছি এবং 7-8 জায়গায় আমাকে অবস্ট্রাকশন করা হয়েছে যাতে আমি মিটিংয়ে পৌঁছাতে না পারি। কেশপুরে করা হয়েছে, জীবনতলার আগে পরে নাগরতলা বলে একটা জায়গা আছে ভাঙড় রাস্তায়, সেখানে করা হয়েছে। এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে। অর্থাৎ এই কালচারটা মমতা ব্যানার্জিরই কালচার, তিনি এইটা করিয়েছেন এবং করে শিক্ষা দিয়ে পরে আবার নিজের ইমেজ সেভ করার জন্য করেছেন। যেহেতু কলকাতার মতো জায়গায় ঘটেছে, আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া এটাকে ধরে ফেলেছেন, তাই করেছেন। আমি আপনাদেরকে বলবো, তুফানগঞ্জ বিধানসভার রামপুর বলে একটা বাজার আছে। রামপুর বাজার কেন আজকে 7 দিন ধরে দোকান বন্ধ? আপনি কি ছবি করুন না, কেন অসংখ্য দোকান মিনাখাতে, বাদুড়িয়াতে বন্ধ করে রাখা হয়েছে? আপনি খোঁজ নেন। কেন তফসিলি মোর্চার নেতা সঞ্জয় নায়কের বাড়ি সম্পূর্ণ ভাঙচুর করে দেওয়া হয়েছে? সেটা গিয়ে খোঁজ নেন। কেন ঘাটালের মনসুখাতে আমাদের দুটো চায়ের দোকান, সেখানে ভারতীয় জনতা পার্টির লোকেরা বসে আড্ডা মারত, চা খেত, পুড়িয়ে দেওয়া হয়েছে গরিব মানুষের চায়ের দোকান। সেগুলো তো আপনারা ছবি তুলতে পারেননি বা পাননি হয়তো খবর, তাই সেখানে মুখ্যমন্ত্রী এই ঘরপোড়া লোকের ক্ষতিপূরণও পাঠাননি বা দোকানগুলো তালা খোলারও ব্যবস্থা করেননি। যেহেতু কলকাতা, এবং কলকাতাতে উনি ওয়ার্ড ভিত্তিক দেখেছেন, বিপর্যয় আসন্ন, উনি ছাপ্পা মেরে 54,000 ভোটে প্রিয়াঙ্কা টেবরিয়ালকে হারিয়েছিলেন। সেই ভবানীপুর বিধানসভায় মাত্র 7,000 লিড হয়েছে। তাও মুসলিমরা যদি চেতলাতে ভোট না দিত দুটো ওয়ার্ডে, উনি মাইনাস হয়ে গেছিলেন। 9টা ওয়ার্ডের মধ্যে 6টা ওয়ার্ডে উনি হেরেছেন নিজের কেন্দ্রে। এবং যে কেন্দ্রে 21-এর বিধানসভায় রুদ্রনীল ঘোষ 25,000 ভোটে হেরেছিল মাননীয় শোভন দেব চট্টোপাধ্যায়ের কাছে, সেই কেন্দ্রে উনি উপনির্বাচনে 54,000 ভোটে জিতেছিলেন। সেই কেন্দ্রে 7,000 ভোট মাত্র লিড পেয়েছেন সম্মানীয় মালা রায়। এবং মুখ্যমন্ত্রী নিজের জায়গায় লস করেছেন। কলকাতাতে জোড়াসাঁকোতে বিজেপির লিড, শ্যামপুকুরে বিজেপির লিড, মানিকতলাতে সামান্য 3-4 হাজারের গ্যাপ, বেলগাছিয়া তো সামান্য গ্যাপ, রাসবিহারীতে 1,000 ভোটের গ্যাপ। কলকাতার ওয়ার্ডগুলোর সমীক্ষা দেখলে আপনি দেখবেন এটা বড় অংশের, বিরাট অংশের ওয়ার্ডে সেখানে তৃণমূল কংগ্রেস হেরে গেছে। এবং গোটা রাজ্যে পৌরসভার হিসাব যদি দেখেন, আরবান এলাকা যেখানে মমতা ব্যানার্জির মিসরুল এবং করাপশান আর আনএমপ্লয়মেন্টটা সবচেয়ে বড় ইস্যু হয়েছে, 65টা পুরসভাতে তৃণমূল কংগ্রেস হেরেছে, যেখানে তাদের চেয়ারম্যান, তাদের কর্পোরেশনের মেয়র। তাই মমতা ব্যানার্জি কলকাতার আবাসনের এই ঘটনাটাকে তিনি তার ড্যামেজ হয়েছে মনে করেছেন, ড্যামেজ রিপেয়ারিং করার জন্য কাউন্সিলরকে পাঠিয়ে ক্ষমা চেয়েছে। ভোটের পরিসংখ্যানে রাজ্যের আপনার প্রায় 70টিরও বেশি বিধানসভা, সেখানেও তো দেখা যাচ্ছে না 90টা, হ্যাঁ মানে 70টির ওপর, প্রায় 90। আমরা প্রায় 20-25 লক্ষ ছাপ্পা হয়েছে। আর মুসলিম ভোটের শতকরা 95% তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। ইমাম সাহেবরা মাঠে নেমেছিলেন এবং মুর্শিদাবাদে তো কোথাও কোথাও ধর্মীয় স্থান থেকেও মাইকে বলে ভোট করানো হয়েছে সংগঠিতভাবে। তারপরেও ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো তফাৎ নেই, 2,35,00,000 আর 2,75,00,000। আর এই যে গ্যাপটা আছে মাঝখানে, এই গ্যাপের মধ্যে শুধু ডায়মন্ড হারবারেই ছাপ্পা দেওয়া হয়েছে 10 লক্ষের বেশি ভোট, কেশপুরে ছাপ্পা দেওয়া হয়েছে 1.5 লক্ষের বেশি ভোট।
ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ভাঙড়ে অন্তত 3 লক্ষ ভোট ছাপ্পা মারা হয়েছে। এরকম গোটা রাজ্যে হিসাব করলে যে অন্তত 25 লক্ষ ভোট ছাপ্পা দেওয়া হয়েছে, অন্তত 15 থেকে 20 লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছে। এই অসংখ্য গ্রাম আছে, আপনি যদি কালকে ক্যামেরা নিয়ে যান, গ্রামের লোক বলে দেবে যে আমরা ভোট দিতে পারিনি। অতএব স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে ভোটের সংখ্যার নিরিখে, ভোটের পার্সেন্টেজের নিরিখে খুব একটা তফাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। আমি আবারও বলি, এই 12টা যদি 21 হতো, নিশ্চিতভাবে সব বিজেপি কর্মীরা খুশি হতো। সেই জায়গাটা ছিল আরামবাগ থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, আপনার বাঁকুড়া থেকে শুরু করে, কোচবিহার থেকে শুরু করে, এই আসনগুলোর ফল যদি দেখেন 2%-এর কম হেরফের হয়েছে। এরপরে যদি বিধানসভা ভিত্তিক হিসাব করেন, 90টা বিধানসভাতে ক্লিয়ার লিড আছে বিজেপির। আরও 15টা বিধানসভাতে 2000-এর কম মার্জিনে বিজেপি হেরেছে। 146টা বিধানসভা থেকে বিজেপি 40% ভোট পেয়েছে, তৃণমূল কংগ্রেস 42%-এরও কম পেয়েছে। মানে 1.5%-এর ডিফারেন্স রয়েছে 146 অ্যাসেম্বলিতে, এত কাণ্ড করার পরেও। আপনার প্রতিবেশী বিধানসভার যিনি বিধায়ক সোহম চক্রবর্তী, অভিনেতা হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন, বিধায়ক হিসেবে করেছিলেন, এখন নিউ টাউনে তিনি অত্যন্ত গরিত অপরাধ করেছে। আজকে কোর্টে যেতে হলো সেই রেস্তোরাঁ মালিককে। গরিত অপরাধ করেছে, জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা উচিত, কারণ তর্কাতর্কি ঠেলাঠেলি পর্যায়ে যায়নি। এটাকে আপনার যেটাকে বলে সিম্পল ইঞ্জুরি বলা যায় না, যেভাবে মেরেছেন লোকটাকে, এটা ওর লোকটার মৃত্যু হতে পারত। ইটস এ অ্যাটেম্প টু মার্ডার, 307 লাগানোর মতো কেস। এবং এর উইটনেস দরকার নেই, একদম ভিডিও ফুটেজে ক্লিয়ার আছে। পুলিশ তো করবে, পুলিশই তো তৃণমূলকে এখানে রেখেছে। আমার হয়ে গেছে ভাই, আমার আরেকটা মিটিং আছে। একটা ইনফরমেশন শুধু দিয়ে দিই, আমরা কয়েকটা ইলেকশন পিটিশন করছি। আমি বলেছিলাম আপনাদের বুধবার দিন জানাবো, আজকে বুধবার জানিয়ে দিচ্ছি। আমরা আগামী সপ্তাহে সোমবার কোর্ট বন্ধ আছে, মঙ্গল বুধবারই ফাইল করছি। হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন 1951 সনে পিপুলস অ্যাক্ট দিয়ে। ওই ওনার কেশপুর এবং সবঙ্গের উনি প্রচুর তথ্য, রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশন পিটিশন করছেন। এবং তৃণমূল শুনে রাখুন, এই ইলেকশন পিটিশনটা 4-5 বছর ধরে ঝুলবে না, 6 মাসের মধ্যে যাতে ডিসপোজ অফ হয় সেই ব্যবস্থা আমরা করছি। রেখা পাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন, কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন, সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা। আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি, অবজেকশন ওভাররুল করা হয়েছে, এন্টারটেন করা হয়নি। তাই হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখা পাত্র মহোদয়া করছেন। অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার, তিনিও সিসিটিভি ওয়েবকাস্টিং, সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত, এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে, এন্টায়ার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন। আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি। এই 4টা ইলেকশন পিটিশন মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে। এক্ষুনি আমি প্রার্থীদের সঙ্গে মিটিং করেছি। সাথে সাথে আরেকটা বিষয় আমাদের নোটিশে এসছে, আমি শনিবার দিন কোচবিহার যাব, ফিরে এসে আপনাদের তথ্য আরও দিতে পারবো। 18 রাউন্ড পর্যন্ত মাননীয় নিশীথ প্রামাণিক এগিয়েছিলেন, 19-20 রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এবং খুব আশ্চর্য হয়ে যাবেন, যেটা কোনো এই জয় পরাজয়, দিল্লির সরকার, রাজ্যের ফল নিয়ে আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছিলেন, আমরাও ব্যস্ত হয়ে গেছিলাম, সবাই মিলে ওভারলুক করে গেছি আমরা। সেটা হচ্ছে ইভিএমের যে নম্বর, সেই নাম্বারের সঙ্গে 17C ফর্মের নাম্বার কোচবিহারে 19 এবং 20 রাউন্ডে মেলেনি। এবং এর জন্য যারা প্রতিবাদ করেছিলেন, ভারতীয় জনতা পার্টি 2জন গণনা এজেন্টকে হলের মধ্য থেকে গণনা শেষ হওয়ার আগে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করে। তারা 5 দিন জেল খেটে গত পরশুদিন বেল পেয়েছেন। আমরা কোচবিহারের বিষয়টাও খোঁজ খবর নিচ্ছি, যেহেতু 30 দিনের মধ্যে ইলেকশন পিটিশন করতে হয়, আমাদের হাতে কিছুটা সময় আছে। আপাতত 4টি ইলেকশন পিটিশন মঙ্গল বুধবারের মধ্যে হাইকোর্টে হচ্ছে। আর কোচবিহারের ব্যাপারেও আমরা যে তথ্যগুলো পেয়েছি, এই তথ্য সমর্থনে কাগজপত্র, ডকুমেন্ট জোগাড় করে সেটা নিয়েও আমরা যাব। ইভিএমের নাম্বারের সঙ্গে প্রিজাইডিং অফিসারের দেওয়া 17C ফর্মের নাম্বার
বহু বহু ইভিএমে কোচবিহারে মেলেনি, এটা রাজ্যের হয়তো অন্য জায়গায় হয়েছে। তাই এইটা নিয়ে আমরা এবং প্রতিবাদকারী গণনা এজেন্টকে গণনা কেন্দ্র থেকে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করেছে হল থেকে, বিফোর কাউন্টিং। এটা করতে পারেন না। যাদের গ্রেপ্তার করেছে তাদের পরিবার, তাদেরকে দিয়ে রিটও করাবো কলকাতা হাইকোর্টে, এবং ইলেকশন পিটিশনের জন্য নিশীথ প্রামাণিক মহোদয়কে আমি বলেছি, তিনি যা যদি মনে করেন তিনিও এগোবেন, আর বাকিটা আমি শনিবার গেলে ওখানে কথা বলবো। অশোক কান্ডারির অভিযোগ কি? অশোক কান্ডারির অভিযোগও সেম, সিসিটিভি ফুটেজ, ওয়েবকাস্টিং, এবং একই ব্যক্তি ভোট দিয়েছেন, এবং যেখানে থাম্ব ইমপ্রেশন নেওয়া হয়েছে ওই সিগনেচার বা থাম্ব ইমপ্রেশনকে ফরেন্সিক করার জন্য তিনি চেয়েছেন। কারণ ক্যানিং পূর্ব পশ্চিমে ক্যানিংয়ে ব্যাপকভাবে জাল ভোট দেওয়া হয়েছে, ব্যাপকভাবে 1,70,000 60,000 করে এক একটা সিটে লিড হয়েছে, বাসন্তীর বড় অংশে করেছে। দাদা, চারটে কেন্দ্রে সিল হয়ে গেছে দাদা, চারটে কেন্দ্রে আমরা আজ কাগজ রেডি করে ফেলেছি উইথ ডকুমেন্ট। মমতা ব্যানার্জি যেমন আমার বিরুদ্ধে কেস করেছেন কোনো ডকুমেন্ট ছাড়া, 3.5 বছর হয়ে গেছে, কোনো ডকুমেন্ট নেই, তিনি কানে শুনে করে দিয়েছেন। আমরা সব ডকুমেন্ট, ভিডিও ফুটেজ, তথ্য দিয়ে করেছি, এবং প্রিজাইডিং অফিসাররাও অনেকে কমপ্লেন লিখে দিয়ে গেছেন, যা যা হয়েছে তারা দেখেছেন। আর আমাদের ডায়মন্ড হারবারে এবং কেশপুরে আমরা প্রচুর ভিডিও ফুটেজ পেয়েছি। আর রেখাপাত্রর ইস্যুটা তো কোনো বিষয়ই নয়, কারণ সেটা আইনে পরিষ্কার লেখা আছে যে বিফোর সাবমিট অফ দি নমিনেশন এনওসি দিতে হবে। সেম গ্রাউন্ডে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন, আর সেম গ্রাউন্ডে প্রপার টাইমে, ডিউ টাইমে, ডিউরিং স্কুটিনি অবজেকশন দেওয়ার পরেও হাজি নুরুলের নমিনেশন রেখে দিয়েছেন। হাজি নুরুলের নমিনেশন থাকবে না, থাকতে পারে না, আইনে একদম পরিষ্কার লেখা আছে। দাদা, একটা এই রাজনীতির বাদ দিয়ে অন্য প্রসঙ্গ, নিট পরীক্ষা, নিট ইউজি মানে মেডিকেলের স্নাতক স্তরে যে প্রবেশিকা পরীক্ষা, সেটা নিয়ে একটা অভিযোগ আসছে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। পরীক্ষার্থীদের একটা বড় অংশ তারা বলছে আরেকবার দরকারে পরীক্ষা নেওয়া হোক স্বচ্ছতা বজায় রাখার জন্য, কারণ এটা জীবনের অন্যতম বড় একটা পরীক্ষা। আপনার অভিমত কি? আমি না জেনে বলবো না, আমি শুনলাম আপনার কাছ থেকে প্রথম। আমি মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে, আমরা দু ভাই। নন্দীগ্রামের নির্বাচনে উনি আমাকে থেকে সাহায্য করেছেন। আমি ওনাকে ফোন করবো একবার, উনি আজকে ব্যস্ত ছিলেন, উড়িষ্যায় সরকার হলো, কালকে ফোন করে জেনে দেখছেন। হ্যাঁ, আমাকে জানতে হবে, না জেনে শুনেই বলবো না, কানে হাত দিতে হয় আগে, টাকের পিছনে ছুটতে নেই। চা কফি হয়ে গেছে?